আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল রেখা বা স্ট্রেট লাইনের লাস্ট শর্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারটার নাম লাস্ট শর্ট দেওয়ার কারণ হচ্ছে এই লেকচারটা অন্যান্য ওয়ান শর্ট ক্লাসের মতো হবে না, অর্থাৎ এটার লেন্থ 4 থেকে 5 ঘন্টা হবে না। আমরা খুবই অল্প সময়ের মধ্যে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। যেহেতু এইচএসসি 25 তোমাদের জন্য শর্ট সিলেবাস, তো এই চ্যাপ্টারটা থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। 2টা সিকিউ না আসলেও এখান থেকে 16 মার্ক এবং বৃত্ত আর সরলরেখা কম্বাইন করে একটা সিকিউ দিবে, আর একটা পুরা সিকিউ তুমি সরলরেখা থেকে পাবা। তার মানে এই চ্যাপ্টার থেকে তুমি 16 মার্ক কমন পাচ্ছ, এটুকু গ্যারান্টি দিচ্ছি। এবং অন্যান্য সকল ব্যাচের জন্য এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ তো আসবে মাস্ট। তাই এই চ্যাপ্টারটা আমরা পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিলে, কোন কোন টপিকস গুলো পড়লে এই চ্যাপ্টারটা থেকে আমরা সিকিউ কমপ্লিট করে আসতে পারবো, সেটারও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে আজকের এই ক্লাস। এই ক্লাসের মাধ্যমে তোমার বেসিক যে খুব বেশি ডেভেলপ হবে তা না, কিন্তু তুমি পরীক্ষায় আসা সিকিউ কমপ্লিট করে আসতে পারবা, সেটা তোমার বোর্ড পরীক্ষা হোক বা কলেজ পরীক্ষা হোক। তো চলো লেকচারটা শুরু করি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো প্রথম স্লাইডে কি আছে আমরা একটু দেখি। ফার্স্ট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের রূপান্তর। এটা আমাদের ক নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো খুবই আসে যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে রূপান্তর, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে পোলারে রূপান্তর করতে বলে এবং পোলার স্থানাঙ্ক দিয়ে আমাদেরকে কার্তেশীয়তে রূপান্তর করতে বলে। তো আমরা হচ্ছে ফর্মুলা জানি, দেখো x ইকুয়াল কি r cos থিটা এবং y ইকুয়াল r sin থিটা। যখন r এবং থিটা দেওয়া থাকে, দ্যাট মিনস আমার পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন এইখান থেকে আমরা কি করতে পারবো, কার্তেশীয় স্থানাঙ্কে যেতে পারবো। এই যে কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ এবং কোটির যে ফর্মুলা সেটা এখানে লেখা আছে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে যখন কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে বলে, তখন আমাদের 2টা জিনিস বের করা লাগে, আর এবং থিটা। যেখানে আর কি, আর হচ্ছে মডুলাস, মডুলাস আর ইকুয়াল তার কি রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এটা তো আমরা জানি। কিন্তু আমাদের যে জায়গায় সমস্যা হয় সেটা হচ্ছে আর্গুমেন্ট বের করতে গিয়ে, অর্থাৎ আর্গুমেন্টটা আমাদের হচ্ছে এক এক চতুর্ভাগে এক এক রকম হয়। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কে যে বিন্দুটা থাকে সেটা কোন চতুর্ভাগে আছে সেটার উপর ডিপেন্ড করে। তো আমাদের সেগুলোর উপর ডিপেন্ড করার পরে 4টা চতুর্ভাগে আর্গুমেন্টের মান 4 রকম হয়, সেটা লিখে দেওয়া আছে। দেখো, প্রথম চতুর্ভাগে আলফা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবং এই 2টা আর্গুমেন্টই দেখো 180 ডিগ্রির থেকে ছোট এবং হচ্ছে মাইনাস পাই বা মাইনাস 180 ডিগ্রির থেকে বড়। তাই হচ্ছে এই 2টা আর্গুমেন্টই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট। এবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট হয় 2টা, একটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর একটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই যে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা দেখো 180 ডিগ্রির থেকে বেশি, কারণ tan ইনভার্স ওয়াই বাই এক্স tan ইনভার্স 1 বা tan ইনভার্স যে কোনো জিনিস হইতে পারে। এখানে মডুলাস থাকার কারণে কি পজিটিভ, তার মানে এই কোণটার মান আমরা পজিটিভ পাবো। তার মানে পায়ের সাথে কিছু যোগ হচ্ছে যেটা 180 ডিগ্রির থেকে বড়, তাই এটা কি মুখ্য আর্গুমেন্টের সীমাকে ক্রস করতেছে, তাই এই আর্গুমেন্টটা হবে গৌণ আর্গুমেন্ট। এবং এই আর্গুমেন্টটা দেখো মাইনাস 180 ডিগ্রির থেকে বড় প্লাস 180 ডিগ্রির থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে আছে, তাই এটা হবে মুখ্য আর্গুমেন্ট। ঠিক একই ভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে 2টা আর্গুমেন্ট পাই, এই আর্গুমেন্টটা আমাদের হচ্ছে মুখ্য আর্গুমেন্ট এবং এটা হচ্ছে আমাদের গৌণ আর্গুমেন্ট। তো এই ফর্মুলা গুলো আমরা জানি, আশা করতেছি, যেহেতু এটা আমাদের লাস্ট শর্ট লেকচার। তো এইখানে দেখো আমাদের কিভাবে রূপান্তর করতে বলে, বলছে পোলার আকারে প্রকাশ করতে, অর্থাৎ আমাকে 4টা স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে এই 4টা স্থানাঙ্ককে কিসে রূপান্তর করতে, পোলার আকারে রূপান্তর করতে। তো এটাকে আমরা পোলার আকারে রূপান্তর করব। দেখো, তার মানে আমি 3 নাম্বারটা করে দিচ্ছি তোমাদেরকে, বাকিগুলা তোমাদের বাসার কাজ, কারণ সেম নিয়ম। আমি হচ্ছে 3 নাম্বারটা করতেছি। আচ্ছা দেখো, 3 নম্বরে কি বলছে, বিন্দুটা কত, বিন্দুটা হচ্ছে √2 মাইনাস √2। তার মানে এক্স এর মান হচ্ছে √2 এবং হচ্ছে ওয়াই এর মান কত ভাইয়া, মাইনাস √2। তো আমাদের বের করা লাগবে কি, এটা থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে গেলে আর থিটা, তাহলে আর ইকুয়াল দেখো এক্স এর মান যোগ ওয়াই এর মান। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি √2 এর উপর স্কয়ার করলে 2 যোগ √2 এর উপর স্কয়ার করলে 2 √4 বা 2। তাহলে আমার আর বের হয়ে গেছে, মডুলাস আমরা বের করে ফেলতে পারছি। এবার আমাদের কি বের করতে হবে ভাইয়া, আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে আর্গুমেন্ট বা থিটা। তো এই থিটা সমান সমান কি, থিটা বা আলফা বলতে পারি, যেহেতু আমরা ফর্মুলাতে আলফা লিখছি এখানে আলফা ইউজ করতেছি। এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, এটা কোন চতুর্ভাগে আছে,
এইখানে এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান নেগেটিভ, মানে ফোর্থ কোয়াড্রেন্টে। তো আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে যে হচ্ছে আর্গুমেন্ট সেটা হচ্ছে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স বা মডুলাস কোটি বাই কুচ। তাহলে মাইনাস tan ইনভার্স, আমার দেখো তো এখানে কোটি কত, কোটির মান হচ্ছে -√2, ভুজের মানও হচ্ছে √2। দেখো এটা কাটাকাটি হয়ে যাবে, -1 থেকে মডুলাসের কারণে কি হয়ে যাবে +1, অর্থাৎ tan ইনভার্স 1। tan কত ডিগ্রির মান 1 ভাইয়া? 45 ডিগ্রি। তাইলে এখান থেকে আমরা পাচ্ছি -π/4, যেহেতু আগে একটা মাইনাস আছে। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের আর্গুমেন্ট। তো এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি আর এম থিটার মাধ্যমে, আর এর মান কত বলতো 2 এবং আর্গুমেন্টের মান π/4। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তো তোমরা একইভাবে বাকি যে ম্যাথ গুলো আছে এগুলা করে ফেলবা। তো চলো এরপরে যেটা আছে, অর্থাৎ আমাকে পোলারে দেওয়া আছে, এটাকে রূপান্তর করতে হবে কোথায় ভাইয়া? কার্তেশীয়তে। তো আমরা দেখো পোলারে দেওয়া আছে, দ্যাট মিন্স আমি বলতে পারবো এটা করে দিচ্ছি, এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে থিটা। তো আমরা জানি যখন আর থিটা দেওয়া থাকে তখন এক্স ওয়াই বের করার ফর্মুলা কি? এক্স ওয়াই বের করার ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়াল আর কস থিটা, ঠিক তেমনি হবে ওয়াই ইকুয়াল কি ভাইয়া? ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এখানে বলো আর এর মান কত? √2 ইন্টু কজ অফ কত ভাইয়া? 5π/4। ঠিক তেমনি ভাবে আমরা বের করে নেব আর মানে √2 ইন্টু সাইন 5π/4। আচ্ছা, তো এখানে ক্যালকুলেশন করে দেখবা কত মান আসতেছে, এবং এখানেও তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা মান কত আসতেছে। যে দুইটা মান আসবে সেটাই হচ্ছে কি পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর হয়ে গেছে। দ্যাট মিন্স আমি বলতে পারবো এক্স ওয়াই ইকুইভ্যালেন্স এই দুইটা বক্স, অর্থাৎ এক্স এর মান হচ্ছে এটা এবং ওয়াই এর মান হচ্ছে এটা। মান তোমরা বের করে নিও, আশা করি পারবা, ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যাবে। এরপরে দেখো আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, অর্থাৎ x1 y1 একটা বিন্দু এবং x2 y2 যদি আরেকটা বিন্দু হয়, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √ওভার x2 - x1 স্কয়ার যোগ y2 - y1 স্কয়ার। এটা হচ্ছে আমাদের দূরত্ব বের করার ফর্মুলা, আশা করি আমরা সবাই জানি। তো দেখো এই দূরত্ব বের করার ফর্মুলা দিয়ে আমরা এখন ম্যাথ প্রবলেম শুরু করব। আমাদের এখানে বলা আছে y অক্ষ এবং 7-2 হতে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে a সমান সমান কত? আচ্ছা, আমাদের দেখো প্রশ্নটা কি বলছে, y অক্ষ হতে এবং 7-2 থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান। তার মানে y অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্বটা কত ভাইয়া? আমরা জানি y অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজ, তার মানে আমরা বলতে পারবো a। তাহলে আমরা লিখবো এখানে যে y অক্ষ হতে a,5 এর দূরত্ব কত ভাইয়া বলো? দূরত্ব হচ্ছে a, লিখলাম। ঠিক তেমনি ভাবে আমাকে বলছে 7-2 থেকে, অর্থাৎ এইটা থেকে এই বিন্দুটার দূরত্ব সমান। তাহলে বলো তো এবার আমরা কি লিখতে পারবো না? 7-2 হতে a,5 এর দূরত্ব √ওভার, এইখান থেকে যদি আমি দূরত্ব বের করি লিখতে পারবো a - 7 এর উপর স্কয়ার যোগ 5 - 2 এর উপর স্কয়ার। তাহলে বলো তো প্রশ্নে বলা আছে y অক্ষ হতে এর দূরত্ব এবং এই দুইটা বিন্দুর দূরত্ব যা পাবো এই দুইটা পরস্পর সমান। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারবো a ইকুয়াল √ওভার ওইটা, তার মানে √ওভার এখান থেকে ভাঙলে পাচ্ছি a স্কয়ার -14a প্লাস 49 যোগ 9। এবার দেখো তো রুট আছে, স্কয়ার করে দেবো, স্কয়ার করলে আমরা পাচ্ছি a স্কয়ার ইকুয়াল a স্কয়ার -14a প্লাস 49 আর 9 কত 58। তাহলে এই স্কয়ার কাটে, এই 14 এই পাশে আসলে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব 14a ইকুয়াল 58। তাহলে আমাদের দরকার a এর মান 58/14, বা যেটাকে ক্যালকুলেশন করলে দেখো আসবে হচ্ছে 29/7। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এরকম প্রশ্ন আমাদের যদি দেয় আমরা পারবো। এখানে প্রশ্নটা এরকম হইতে পারতো যে এক্স অক্ষ হতে
এবং 7 থেকে এই বিন্দুর দূরত্ব সমান, তখন আমরা এক্স অক্ষ হতে দূরত্ব কত 5, সেটা সমান সমান লিখতাম এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আশা করি পারবো। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। বলছে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। যার কোটি কি ভাইয়া? কোটি হচ্ছে এই যে কোটি কি ভুজের দ্বিগুণ, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাইলে এইখানে বলো কোটি ওয়াই, এটা কি ভুজের দ্বিগুণ, তাহলে বলতে পারবো ওয়াই ইকুয়াল 2x। এখন আমি লিখলাম ধরি বিন্দুটি x, y। বলো তো x এর মান কত? x এর মান x আর y এর মান কত? 2x না? তাইলে আমরা বলতে পারবো ধরি বিন্দুটি x, 2x। আমাকে এবার বলছে দেখো, এবং তা 4√3 থেকে √2 একক দূরত্বে অবস্থান করে। তার মানে আমাদের কন্ডিশন হচ্ছে এই যে x, 2x এবং 4,3 এই বিন্দুর দূরত্ব হবে হচ্ছে √10। তাহলে আমরা লিখবো x, 2x এবং 4,3 এর দূরত্ব ইকুয়াল কি বলো? √, আমরা লিখতে পারবো x - 4 এর উপর স্কয়ার যোগ 2x - 3 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় দেখো x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 4x স্কয়ার মাইনাস 2 গুণ 2x, 4x গুণ 3 মানে মাইনাস 12x যোগ 9। তাহলে এইটা সমান সমান কত ভাইয়া? √10 একক। তাহলে আমি বলতে পারবো এটা সমান সমান √10। আমি একবার স্কয়ার করে দিয়ে লিখি, তাহলে লিখতে পারবো x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল কত? 10। এটা আমরা হচ্ছে সপ্তমতে পাইছি। এবার বলো হিসাব নিকাশ করে আমি x স্কয়ার যোগ 4x স্কয়ার মানে আসে 5x স্কয়ার মাইনাস 8x মাইনাস 12x মানে মাইনাস 20x। 16 আর 9 কত? 25 মাইনাস এই 10টা এই পাশে আসলে হবে মাইনাস 10। তাহলে আমরা বলতে পারবো সর্বসাকুল্যে আসতেছে 5x স্কয়ার মাইনাস 12x প্লাস 15 ইকুয়াল 0। 5 দ্বারা ভাগ করে দাও, দেখো এখান থেকে লিখতে পারবো x স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস 3 ইকুয়াল 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে x এর দুইটা মান পাবো, উৎপাদকে বিশ্লেষণ করলে 1 এবং 3। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। অতএব বিন্দুটা কত বলো? বিন্দুটা কত? অতএব বিন্দুটা হবে 1,2 বিন্দু। আচ্ছা এই যে 1,2 বিন্দু অথবা x এর মান যদি 3 বসাই 3,6 বিন্দু। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এটাই কি এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে কোন সময় আমাদেরকে 3টা শীর্ষবিন্দু দেয়, দিয়ে বলে যে দেখাও যে এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, দেখাও যে এটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, দেখাও যে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, দেখাও যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো সেই ধরনের ম্যাথ করতে গেলে আমার সমবাহু কাকে বলে, সমদ্বিবাহু কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং এগুলার শর্ত সম্পর্কে আমাদেরকে ধারণা থাকা লাগে। তো দেখো আমরা এগুলা ছোটবেলার জিনিসপত্র জানি। সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের 3 বাহু সমান। তার মানে 3টা শীর্ষবিন্দু দিয়ে যদি আমাকে বলে দেখাও যে ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তখন আমরা কি করবো ভাইয়া? 3 বাহু সমান দেখাবো। যদি বলে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে কি সমদ্বিবাহু মানে 2 বাহু সমান। যদি বলে সমকোণী ত্রিভুজ দেখাইতে তাহলে আমাদেরকে দেখাইতে হবে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে যে কোনো একটা স্কয়ার ইকুয়াল অপোজিট দুইটা বাহুর স্কয়ারের যোগফল। এই জিনিসটা যদি আমরা দেখাইতে পারি তাইলেই বলতে পারবো কি এরা সমকোণী ত্রিভুজ। আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এটা কি? এটা অ্যাকচুয়ালি ওই যে সমকোণী যেহেতু আছে তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তো হবেই, এবং এইখানে লম্ব আর ভূমিটা কি হবে? সমান, অর্থাৎ আমার 2 বাহুটা হবে সমান। তাইলেই বলতে পারবো সমদ্বিবাহু কি ভাইয়া? সমকোণ। আশা করি আমরা বুঝতে পারছি, এই কন্ডিশন গুলো আমরা জানি। তো দেখি পরে কি আছে। এরপরে আছে চতুর্ভুজ, অর্থাৎ আমাদেরকে 4টা বিন্দু দিয়ে কখনো কখনো বলে বর্গ দেখাও, কখনো রম্বস, কখনো আয়ত, কখনো সামান্তরিক। তো এগুলার কন্ডিশন কি? বর্গ যে চতুর্ভুজের 4 বাহু সমান এবং কর্ণদ্বয় সমান তাকেই বলা হয় বর্গ। রম্বসের ক্ষেত্রেও কি 4 বাহু সমান কিন্তু কর্ণদ্বয় হয়
অসমান। তাহলে বর্গ বা রম্বস দেখাইতে বললে আমার মেন ডিফারেন্সটা কোথায়? এই যে কর্ণের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান দেখাইতে পারলে বলবো বর্গ, কর্ণদ্বয় অসমান দেখাইলে বলবো হচ্ছে রম্বস। আশা করি বুঝছি। আয়তের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো হয় সমান ও সমান্তরাল। তার মানে এখানে একটা চিত্র আঁকা আছে, দেখো এই চিত্র অনুসারে এডি আর সিডি কি হবে? সমান। ঠিক তেমনি ভাবে এডি আর বিসি হবে সমান। এবং মূল ব্যাপার হচ্ছে আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় হয় সমান। সামান্তরিকের ক্ষেত্রে সেম, বিপরীত বাহুগুলা সমান, কিন্তু কর্ণদ্বয় হয় অসমান। অর্থাৎ এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কর্ণ। তাইলে এক ক্ষেত্রে কর্ণ যদি সমান হয় সেটা হয় বর্গ, আর এই ক্ষেত্রে কর্ণ যদি সমান হয় সেটা হবে আয়ত। তো আমরা নর্মালি 4টা বিন্দু দিয়ে যদি আমাদেরকে দেখাইতে বলে পারবো বলে আশা করছি। তো এখানে দেখো, এরপরে আমরা দেখবো কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণের রূপান্তর। অর্থাৎ কার্তেশীয় সমীকরণ আমাকে দেওয়া থাকবে, এক্স ওয়াই দেওয়া থাকবে, সেটাকে আর থিটায় রূপান্তর করতে হবে। তো এইখানে আমাদের এই ফর্মুলা গুলা ইউজ হবে। যেমন এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এই জায়গাতে আর বসাবো আমরা, এক্স এর জায়গায় আর কস থিটা বসাবো, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাবো। তাইলে এই ম্যাথগুলোর অ্যান্সার শেষ। তো এখানে আমি তোমাদেরকে 3 নম্বর ম্যাথটা করাই দিচ্ছি, বাকি দুইটা তোমরা নিজ দায়িত্বে করে দিবা। দেখো বলা আছে 3 নম্বর ম্যাথ, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল 0। এখানে বলো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এই জায়গাতে আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এই জায়গাতে আমরা লিখতে পারবো এই যে আর। তাইলে আমরা বলবো এটা সমান সমান কি? আর মাইনাস 2a, আর এই যে এক্স এর জায়গায় কি লিখতে পারবো ভাইয়া? আর cos থিটা। তাহলে 2a আর cos থিটা। দেখো তো এবার এখানে কি এক্স আর ওয়াই আছে? নাই, কি আছে? আর এবং থিটার মাধ্যমে রূপান্তর হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। একইভাবে তোমরা 1 নম্বর এবং 2 নম্বর ম্যাথটা করে নিবা। তো এইবার আমরা দেখবো হচ্ছে যদি পোলার সমীকরণ থাকে, অর্থাৎ আর থিটায় দেওয়া থাকে, সেগুলাকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর। তাইলে দেখো এবার আমরা কোন কোন সূত্র বসাবো? যে জায়গায় আর স্কয়ার থাকবে সেই জায়গায় এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার বসাবো, যে জায়গায় আর কস থিটা থাকবে সেই জায়গায় এক্স বসাবো, যে জায়গায় আর সাইন থিটা থাকবে সেই জায়গায় আমরা ওয়াই বসাবো। তাহলে দেখো এখানে বেশ কিছু প্রশ্ন লেখা আছে, এই প্রশ্নগুলোর মধ্যে আমি হচ্ছে এক এক করে সবগুলা করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন বলছে আর ইকুয়াল কি ভাইয়া? 2a cos থিটা। দেখো তো cos থিটার সাথে কি থাকলে আমি x লিখতে পারতাম? আর থাকলে। এখানে কি আর আছে? আর নাই, তাই আমি কি করলাম? উভয় পক্ষে আর দ্বারা গুণ করলাম। অতএব আর স্কয়ার ইকুয়াল 2a আর cos থিটা। আর স্কয়ারের মান কত ভাইয়া বলো তো? x স্কয়ার যোগ y স্কয়ার 2a আর cos থিটা। আর cos থিটা মানে x, তাই লিখতে পারবো 2ax। অতএব এটাকে আমরা লিখতে পারবো x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল 0। সবগুলোকে আমরা কি করলাম? এক পাশে নিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটাই কি এই প্রশ্নের অ্যান্সার। আশা করি আমরা বুঝছি। তো দেখো পরের প্রশ্নটা বলছে আর স্কয়ার সাইন 2 থিটা ইকুয়াল a স্কয়ার। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা কিভাবে করব? এই জন্য আমরা একটা হচ্ছে স্লাইড নিই। দেখো বলা আছে আর স্কয়ার সাইন 2 থিটা ইকুয়াল কত দেওয়া আছে ভাইয়া? a দেওয়া আছে না a স্কয়ার দেওয়া আছে? 2a স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারবো এখানে আছে 2a স্কয়ার। এখানে জাস্ট আমাদের যে কাজ করা লাগবে, লিখতে হবে আর স্কয়ার সাইন 2 থিটার ফর্মুলাটা লেখা লাগবে। সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল হচ্ছে 2a স্কয়ার। দেখো তো এই 2 আর এই 2 কাটাকাটি, তাইলে আমরা লিখতে পারবো না আর cos থিটা গুণ আর সাইন থিটা ইকুয়াল a স্কয়ার? অবশ্যই লিখতে পারবো। তাহলে বলো আর cos থিটা মানে কি? x, আর সাইন থিটা মানে কি? y ইকুয়াল a স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি সর্বসাকুল্যে xy ইকুয়াল কি ভাইয়া? a স্কয়ার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের এই ম্যাথের কোন জায়গাটাই হচ্ছে ঝামেলা পাকাই? তো এই যে সাইন 2 থিটা। তো আমরা সাইন 2 থিটার ফর্মুলা জানলে এই জায়গাটা সলভ করতে পারবো। তাহলে সাইন 2 থিটা ইকুয়াল কি ভাইয়া? 2 সাইন থিটা ইনটু cos থিটা। এটা একটু বক্স করে দিই তোমাদের সুবিধার জন্য। তোমরা স্লাইড যখন খুলবা এই স্লাইড রিভিশন দিলেই তোমাদের পরীক্ষায় এইখান থেকেই কমন আসবে খুব। তো এর পরের ম্যাথটা আমরা করি। দেখো পরের ম্যাথে বলা হয়েছে আর স্কয়ার ইকুয়াল a স্কয়ার cos 2 থিটা। অর্থাৎ আমাকে এখানে cos 2 থিটার ফর্মুলা লেখা লাগবে। বলা আছে আর স্কয়ার ইকুয়াল a স্কয়ার cos 2 থিটা। তো এখানে আর স্কয়ার ইকুয়াল কি ভাইয়া বলো তো? আর স্কয়ার ইকুয়াল হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার। এটা অনেকে লিখে ফেলবে, কিন্তু লিখলে যে ঝামেলাটা হবে সেটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তার আগে আমরা এখানে আর স্কয়ারই রাখি। a স্কয়ার
cos 2 থিটা এটার মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos 2 থিটা মানে কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার বলো তো cos থিটা এর সাথে কি থাকলে আমরা সেটাকে হচ্ছে লিখতে পারতাম x, r গুণ আকারে থাকলে, তাইলে r স্কয়ার cos স্কয়ার থিটা যদি থাকতো তাহলে সেটাকে আমরা x স্কয়ার লিখতে পারতাম না? পারতাম। কিন্তু এইখানে কি আছে বলতো? জাস্ট cos স্কয়ার আছে, তাইলে এখানে আবার কি করতে হবে? r স্কয়ার দ্বারা গুণ করা লাগবে। তাহলে আমি কি করলাম? বাম পক্ষে এবং ডান পক্ষে r স্কয়ার দ্বারা গুণ করলাম। তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এখানে r স্কয়ার তার সাথে আবার কি করছে? r স্কয়ার গুণ, মানে r স্কয়ার এর উপর স্কয়ার বা r টু দি পাওয়ার 4 আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এবার বলো r স্কয়ার এর মান কত? x স্কয়ার যোগ y স্কয়ার তার উপর স্কয়ার ইকুয়াল এখানে লিখতে পারতেছি a স্কয়ার। r স্কয়ার cos স্কয়ার থিটা মানে কি ভাইয়া? x স্কয়ার, r স্কয়ার sin স্কয়ার থিটা মানে y স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো এই জায়গায় যদি আমরা এইখানে বসাই দিতাম r স্কয়ার এর মান x স্কয়ার যোগ y স্কয়ার, তাইলে কিন্তু এই পাশে আর আমরা কিছু করতে পারতাম না। তাইলে r টাকে রিমুভ করতে পারছিলাম, ভালো কথা, সেটা কিন্তু রিমুভ হইতো না। যার কারণে এই ম্যাথটা আমাদের এইভাবে করা লাগে। তো এই ম্যাথটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ক নাম্বারের জন্য দেখতাম পরে চলে আসছে কোনো না কোনো বোর্ডে, তোমরা একটু ভালোভাবে এই ম্যাথটা প্র্যাকটিস করবা। এবং এইখানে আমাদের কোন জায়গায় ফর্মুলা ইউজ করা লাগতেছে? এই যে cos 2 থিটার ফর্মুলা। ফর্মুলা কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং 4 নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা ইজিলি করতে পারবা, তাই আর করাই দিলাম না, তোমরা নিজ দায়িত্বে করে নিও। এর পরের স্লাইডে দেখো দুইটা যদি পোলার বিন্দু r1 থিটা 1 ও r2 থিটা 2 দেওয়া থাকে, এদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা লেখা আছে। ফর্মুলা হচ্ছে √r1 স্কয়ার যোগ r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos অফ থিটা 1 মাইনাস থিটা 2। তো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো আমি দূরত্বটা বের করি। দূরত্ব ইকুয়াল √r1 স্কয়ার, r1 এর মান 2 তার উপর স্কয়ার যোগ r2 স্কয়ার মানে 2√3 স্কয়ার মাইনাস 2 গুণ r1 মানে 2 গুণ r2 মানে 2√3 ইনটু cos অফ থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে বলো তো 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ভাগ, তাহলে 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি 2 এর উপর স্কয়ার মানে 4, 2√3 এর উপর স্কয়ার মানে 12 মাইনাস 2 গুণ 2 4, 4 গুণ 2 8√3 ইনটু দেখো cos অফ হচ্ছে এখানে মাইনাস 30 ডিগ্রি, cos মাইনাস 30 ডিগ্রির মানও যা প্লাস 30 ডিগ্রির মানও তাই। তাহলে cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে এটা কাটাকাটি করলে আমরা এখান থেকে পাচ্ছি 3 তিরিকে কত ভাইয়া? 9 গুণ 4 অর্থাৎ 4 নং এই দেখো। আচ্ছা এখানে আসতেছে কাটাকাটি করলে 4 গুণ 3 12, তাহলে 4 যোগ 12 বিয়োগ 12, তাহলে কাটাকাটি করলে আসতেছে √4 তার মানে 2। তাইলে আমাকে যদি এইখানে এরকম দুইটা পোলার বিন্দু দিয়ে দূরত্ব জানতে চাই আমার থেকে, আমরা এইভাবে বের করতে পারবো। এটাও কয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা আরেকটা ক্ষেত্রে আসে, আমাকে 3টা শীর্ষবিন্দু দেয় পোলার স্থানাঙ্কে দিয়ে বলে যে দেখাও যে এরা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো এই ম্যাথটা খুবই বেশি আসে। তো সেভাবে যদি আমাদের থেকে জানতে চায় আমরা কি করব? দুইটা করে বিন্দু নিয়ে দূরত্ব বের করব, করে দেখাবো 3 বাহুর দূরত্ব সমান। যদি দেখাইতে পারি তাহলে সেটা হবে সমবাহু ত্রিভুজ, আদারওয়াইজ হবে। এই জন্য আমি তোমাদেরকে এই কনসেপ্টটা শিখাই। তো চলো এবার আমরা অন্তর্বিভক্ত অর্থাৎ বিভক্তিকরণে চলে যাচ্ছি। বিভক্তিকরণ দুই রকম, একটা অন্তর্বিভক্তি একটা বহির্বিভক্তি। দেখো a1 এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু। এ বিন্দুটা হচ্ছে x1, y1 এবং বি বিন্দুটা হচ্ছে x2, y2। এই দুইটা বিন্দুকে বিভক্ত করছে c অফ x, y বিন্দু। তাহলে এই x এর মান কত আর y এর মান কত আমাকে এটা এখন বের করতে হবে। আমরা জানি অন্তর্বিভক্তের ক্ষেত্রে নিচে কি হয়? এই যে অনুপাত দ্বয়ের যোগফল m1 যোগ m2। ঠিক তেমনি ভাবে কোটির ক্ষেত্রে m1 যোগ m2। আচ্ছা অনুপাত দ্বয়টা কি? দেখো বিভক্তকারী বিন্দু হতে প্রথম বিন্দুর অনুপাত সেটা হবে m1 এবং বিভক্তকারী বিন্দু হতে দ্বিতীয় বিন্দুর অনুপাত হবে m2। আমাদের ফর্মুলা হচ্ছে দ্বিতীয় অনুপাত গুণ প্রথম ভুজ মানে m2 x1। এই দেখো যোগ প্রথম অনুপাত গুণ দ্বিতীয় ভুজ m1 x2। এটা হচ্ছে ভুজের ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে কোটির ক্ষেত্রে সেম m2 y1 যোগ m1 y2। আর বহির্বিভক্তের ক্ষেত্রে দেখো এবার a আর b দুইটা বিন্দু, এই বিন্দু দুইটাকে বিভক্ত করছে c অফ x, y বিন্দু। তাহলে হচ্ছে x এর মান কত এবং y এর মান কত?
দেখো এটা হচ্ছে আমার বিভক্তকারী বিন্দু, এইখান থেকে যে এই পর্যন্ত যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে কি M1, এবং এই যে এখান থেকে এই বিন্দুর অনুপাত অর্থাৎ দ্বিতীয় বিন্দুর অনুপাতটা হচ্ছে M2। তো ফর্মুলা হচ্ছে M1 গুণ হচ্ছে কি এই যে x2 মাইনাস, এবার হচ্ছে দিব আমরা কি M2 গুণ x1, অর্থাৎ এইখানে জাস্ট হবে মাইনাস, অন্তর্বিভক্তের ক্ষেত্রে হয় প্লাস, বহির্বিভক্তের ক্ষেত্রে উপরে এবং নিচে হবে মাইনাস। আশা করি এই ফর্মুলা দুইটা তোমরা জানো। তাহলে এই রিলেটেড প্রবলেম আমরা এখন সলভ করব। তার আগে আমরা আরো বেশি জিনিস দেখি, যেমন ভর কেন্দ্র। কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে ভর কেন্দ্রটা আমাদের বের করতে দিতে পারে। তো ভর কেন্দ্রটা কি? ভর কেন্দ্র হচ্ছে মধ্যমা গুলা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে এইখানে যে জি বিন্দুতে ছেদ করছে, তা আমাকে বলছে জি এর স্থানাঙ্ক বের করতে, অর্থাৎ জি এর ভুজ এবং কোটি বের করতে। তো আমি ধরছি জি এর ভুজ এক্স এবং কোটি ওয়াই। তাহলে ভুজটা কি হবে? ভুজ হবে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর ভুজের যোগফল বাই 3, অর্থাৎ ভুজ যেগুলো থাকবে তাদের গড়, আর কোটির ক্ষেত্রে কোটিদের গড়। তাহলে দেখো এখানে কোটি তিনটা আছে, y1 যোগ y2 যোগ y3 ভাগ হচ্ছে 3। আশা করি আমরা ভর কেন্দ্র বের করতে পারবো। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল হচ্ছে তিনটা শীর্ষবিন্দু দিয়ে ক্ষেত্রফল জানতে চাইতে পারে, সেটা হচ্ছে হাফ অফ x1 y1 x2 y2 x3 y3। আবার যেখানে আমি প্রথম বিন্দুটা লিখবো সেটা কি হবে? শেষে গিয়ে রিপিট হবে। এটাই হচ্ছে ফর্মুলা। অথবা এটাকে যদি নির্ণায়কের মাধ্যমে লিখি তাহলে হবে হাফ x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এখানে যদি চতুর্ভুজ হইতো তাহলে কি হইতো? x1 y1 x2 y2 x3 y3 x4 y4, দেন হচ্ছে আবার কি করতো? এই বিন্দুটা রিপিট খাইতো। পঞ্চভুজ হইলে আমরা 5টা বিন্দু লিখতাম, দেন আবার প্রথম বিন্দুটা রিপিট করতাম। ষড়ভুজ হইলে 6টা বিন্দু লিখতাম, দেন আবার প্রথম বিন্দুটা রিপিট করতাম। আশা করি ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাদের জানা আছে। তো এখানে একটা ম্যাথ দিছে, দেখো -3, -2 ও 6, 4 বিন্দু দুইটার সংযোজক রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। কি বলছে? সমদ্বিখণ্ডক। এই কথাটা মাথায় নাও। সমদ্বিখণ্ডক মানে কি করছে ভাইয়া? সমান 3 ভাগে ভাগ করছে। মানে কি করছে? সমান 3 ভাগে ভাগ করছে। তো এই দেখো আমাদের ধরো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু কত? -3, -2, এবং ধরলাম এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, যে বিন্দুটা দেওয়া আছে 6, 4। আমাকে বলছে সমান 3 ভাগে ভাগ করে। সমান 3 ভাগে ভাগ করতে গেলে আমরা বিন্দু পাবো কয়টা? বিন্দু পাবো হচ্ছে 2টা। এই দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এইবার তাইলে বলো তো এই অনুপাতটা হবে 1, এটাও হবে 1, এটাও হবে 1, যেহেতু সমান 3 ভাগে বিভক্ত করছে। তো আমি এই বিন্দু অর্থাৎ এই বিন্দুর নাম দিলাম সি, এটার নাম দিলাম টি। সি বিন্দুটা বলতেছি এক্স কমা ওয়াই বিন্দু, আর ডি বিন্দুটাকে বলতেছে আলফা কমা বিটা বিন্দু। দেখো এই সি বিন্দুটার ক্ষেত্রে সি কি করছে? এ আর বি রেখাটাকে অন্তর্বিভক্ত করছে। আচ্ছা তাহলে বলতো বিভক্তকারী বিন্দু এটা, এইখান থেকে প্রথম বিন্দুর অনুপাত এই যে 1, এই 1টা কি হবে? m1। তাহলে আমি x এর ক্ষেত্রে লিখতে পারবো m1 গুণ x2, অর্থাৎ 1 গুণ x2 মানে 6 যোগ m2, m2 এর মান কত? 1 যোগ 1 মানে 2 গুণ x1 অর্থাৎ -3 ডিভাইডেড বাই কত? অনুপাত দ্বয়ের যোগফল অর্থাৎ 1 যোগ 2। তাহলে এখান থেকে আসছে 6 - 6 ডিভাইডেড বাই 3 মানে 0। ঠিক তেমনিভাবে যদি আমরা y এর মান বের করি তাহলে আবার বলতে পারবো m1 অর্থাৎ 1 গুণ হচ্ছে y2 4 যোগ m2 অর্থাৎ 2 গুণ হচ্ছে -2 ডিভাইডেড বাই 3। এইখানেও আসতেছে দেখো 4 বিয়োগ 4 মানে 0। অর্থাৎ আমার এই যে সি বিন্দুটা x, y এটা হচ্ছে মেইনলি 0, 0 বা মূল বিন্দু। এবার আমাদের কাজ হচ্ছে আলফা বিটা বের করা। আলফা আর বিটা বলতো এবার হচ্ছে বিভক্তকারী বিন্দু কি? ডি বিন্দু। ডি বিন্দুটা কি করছে? এ এবং বি কে অন্তর্বিভক্ত করছে। কত অনুপাতে? বিভক্তকারী বিন্দু হতে প্রথম বিন্দুর অনুপাত, মানে এই যে বিন্দুর অনুপাত 1 যোগ 1 2। তাইলে এবার হচ্ছে m1 এর মান 2 গুণ হচ্ছে x2 তাহলে 6 যোগ m2 মানে 1 গুণ হচ্ছে x1 মানে -3 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9 ভাগ 3 মানে 3। ঠিক তেমনিভাবে বিটার ক্ষেত্রে m1 এর মান 2 গুণ হচ্ছে x2 মানে 4 যোগ হচ্ছে m2 এর মান 1 গুণ হচ্ছে x1 মানে -2 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো তো 8 থেকে 2 বাদ দিলে কত? 6 ভাগ 3 মানে 2। তাহলে এই আলফা কমা বিটা বিন্দুটা কত? আলফা কমা বিটা বিন্দুটা হচ্ছে নরমালি 3, 2 বিন্দু।
তাহলে আমরা হচ্ছে সি বিন্দু পেয়ে গেছি 0,0 এবং হচ্ছে ডি বিন্দু পাইছি 3,2। এই দুইটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ আমার থেকে চাইছিল সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে। সমদ্বিখণ্ডক বিন্দু কয়টা? দুইটা। এই যে সি অফ এক্স কমা ওয়াই আর ডি অফ আলফা কমা বিটা। আলফা কমা বিটার মানও পাইছি, এক্স কমা ওয়াই এর মানও পাইছি। আশা করি যদি এই ম্যাথটা আমাদের দেয় ক নম্বরে, আমরা এইভাবে বের করে ফেলতে পারবো এবং কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে বলা আছে 2,-4 এবং 3,-6 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। নরমালি যদি এটা আমাদের এমসিকিউ তে আসতো, আমরা ডিরেক্টলি বলতে পারতাম এক্স অক্ষ বিভক্ত করলে মডুলাস কোটি দ্বয়ের অনুপাত, ওয়াই অক্ষ বিভক্ত করলে মডুলাস ভুজ দ্বয়ের অনুপাত। কিন্তু রিটেনে যেহেতু আসছে, আমাদেরকে একটু ভালোভাবে সলভ করা লাগবে। তো আমি সলভ করতেছি। দেখো আমি 1 নম্বরটা করাই দিই, 2 নম্বরটা তোমরা করে দিবে, একই প্যাটার্ন। আমাদেরকে বলছে যে এত এবং এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে এক্স অক্ষ ছেদ করে। তো নরমালি আমি বলতেছি এই যে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এই অক্ষটাকে আমরা কি বলতেছি? এক্স অক্ষ। এক্স অক্ষ কি করছে? এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে বিভক্ত করছে। তাহলে বিন্দু দুইটা কি কি? বিন্দু দুইটা হচ্ছে এই দেখো, আমি বলতে পারবো বিন্দু দুইটা হচ্ছে এ অফ 2,-4 এবং বি অফ 3,-6। তো দেখো তো এক্স অক্ষ বিভক্ত করছে, আমি বলতে পারবো না এটা হচ্ছে বিভক্তকারী বিন্দু। এই বিন্দু হতে প্রথম বিন্দুর অনুপাত, দ্যাট মিনস হবে M1, এবং দ্বিতীয় বিন্দুর অনুপাত এটা হচ্ছে M। ভালো কথা, যেহেতু এক্স অক্ষকে বিভক্ত করছে, বিভক্তকারী বিন্দু এটা, এই বিন্দু হবে এক্স কমা ওয়াই। বলতো এক্স অক্ষে বিভক্ত করছে, তার মানে কি এটার কোটির মান পাবো আমি? এক্স অক্ষের উপর কি কোটির মান 0। তাহলে আমরা বলতে পারবো এই বিন্দুটা হচ্ছে এক্স কমা 0। তো আমি ফার্স্টে এখানে কোটির সূত্র ব্যবহার করে অনুপাত গুলা বের করে নিব, দেন হচ্ছে আমার বিভক্তকারী বিন্দুর ভুজ বের করবো। দেখো কোটির ফর্মুলা ব্যবহার করতেছি, তাহলে 0 ইকুয়াল M2Y1, তাহলে -4M2 যোগ M1Y2, তার মানে হচ্ছে এখানে আছে -6M1 ডিভাইডেড বাই কি অনুপাতের যোগফল, অর্থাৎ M1 যোগ কি ছিল M2। তাইলে আমরা এখান থেকে দেখো যে জিনিসটা পাচ্ছি সেটা হইলো যে এটা গুণ করে দিলে 0, তাহলে -4M2 ইকুয়াল 6M1। বা আমরা এখান থেকে পাচ্ছি দেখো M1 বাই হচ্ছে M2 ইকুয়াল, দেখো ইকুয়াল পাচ্ছি -4/6, অর্থাৎ 2/3। তাইলে আমরা এখান থেকে বলতে পারবো দেখো তো এরা কি করতেছে? 2:3 অনুপাতে বিভক্ত করতেছে। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগবে যে এখানে মাইনাস আসলো কেন? দেখো মাইনাস আসার মানে হচ্ছে এইখানে অন্তর বিভক্ত করতেছে, যদি প্লাস আসতো তাহলে বহির বিভক্ত করতো। বুঝতে পারছো কি তোমরা ব্যাপারটা? তাইলে এখন আমরা বলতে পারবো না এখান থেকে, অতএব M1 এর মান কত? 2 এবং M2 এর মান 3। মাইনাসটা জাস্ট একটা সিম্বল, এটা দ্বারা আমরা বুঝতেছি অন্তর বিভক্ত করছে। ভালো কথা। এবার আমাদের দরকার কি ভাইয়া? এবার আমাদের দরকার হচ্ছে বিভক্তকারী বিন্দুর কি? বিভক্তকারী বিন্দুর ভুজ। তাহলে x ইকুয়াল M2x1, তাহলে 3 দুগুণে 6 যোগ M1x2, অর্থাৎ হচ্ছে 2 গুণ হচ্ছে 3 6 ডিভাইডেড বাই কি অনুপাত দ্বয়ের যোগফল 3 যোগ 2 5, তাহলে 12/5। তাহলে আমার বিভক্তকারী বিন্দুটা কত? বিভক্তকারী বিন্দুটা হচ্ছে 12/5, 0 এবং কত অনুপাতে বিভক্ত করতেছে? 2:3 অনুপাতে বিভক্ত করতেছে। কিভাবে বিভক্ত করতেছে? অন্তর বিভক্ত করতেছে। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। এই ম্যাথটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু কয়ে আসার মতো প্রশ্ন, কয়ে আসার মতো প্রশ্ন, গুরুত্বপূর্ণ। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে বলা আছে এ এবং বি দুইটা বিন্দু দিয়ে এবি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল 3BC হয়। দেখো প্রশ্নটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। বলছে এ এবং বি আছে, ভালো কথা, এটা এ বিন্দু -2,4 এবং এটা হচ্ছে বি বিন্দু যেটা হচ্ছে 4,-5। এবি রেখাংশকে বর্ধিত করা হলো মানে এইখান থেকে বাড়ানো হলো। কতদূর পর্যন্ত বাড়াইছো ভাইয়া? সি পর্যন্ত বর্ধিত করছো। তাইলে আমি বলতে পারবো এই যে আমরা কি করছি, সি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এই বিন্দুটা হবে সি।
যেন এবি ইকুয়াল কি ভাইয়া 3BC, তাইলে দেখো এইখান থেকে আমরা লিখতে পারবো এবি ইকুয়াল 3BC। তো আমি লিখতেছি এবি ইকুয়াল 3BC। বলতো এইখান থেকে কি লেখা যায় না এবি ভাগ বিসি ইকুয়াল 3/1? তার মানে বলতো এই যে অনুপাতটা এটা 3 আর এটা 1 না, অবশ্যই 3 আর 1। আমাকে বের করা লাগবে সি বিন্দুর স্থানাঙ্ক। আমি বললাম সি বিন্দুটা হচ্ছে x,y। তাহলে xy আমাদেরকে কি করা লাগবে ভাইয়া? বের করা লাগবে। দেখো কিভাবে বের করব। আচ্ছা কিভাবে বের করব, আমি এক্স এর ক্ষেত্রে দেখো তো আমি যদি এইভাবে তোমাদেরকে বলি এই জিনিসটা তোমরা বুঝতে পারো কিনা, যে এটা এ বিন্দু এটা সি বিন্দু, এই দুইটা বিন্দুকে বি বিন্দুটা কি করছে? অন্তর্বিভক্ত করছে। অবশ্যই এই কথা বলতে পারবো, মানে আমরা চাচ্ছি না বহির্বিভক্ত সূত্র আর ব্যবহার করি, আমরা অন্তর্বিভক্ত সূত্র দিয়ে এটা করে ফেলবো। তাহলে কি করছে? এ এবং সি কে বিটা অন্তর্বিভক্ত করছে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক ভুজটা হচ্ছে 4। তাহলে আমরা কি বলতে পারবো না যে m2x1 অর্থাৎ 1 গুণ -2 মানে -2, m1x2 অর্থাৎ 3x ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল অর্থাৎ 3 যোগ 1 4। তাহলে এখান থেকে পাচ্ছি 4 আর 4 16 ইকুয়াল -2 যোগ 3x। এই -2টা এই পাশে আসলে হবে 16 আর 2 18 ইকুয়াল 3x। অতএব x এর মান পাচ্ছি হচ্ছে ভাইয়া কত? 6। তাহলে আমরা x এর মান বের করে ফেলছি। এবার আমাদের টার্গেট কি? y এর মান বের করা। আচ্ছা x এর মান যেহেতু বের করে ফেলছি, আমাদের টার্গেট কি এবার? টার্গেট হচ্ছে y এর মান বের করা। ঠিক তেমনি ভাবে দেখো তো এই যে অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি -5 ইকুয়াল m2 1 গুণ হচ্ছে y1 মানে 1 গুণ 4 যোগ 3 গুণ y মানে 3y ডিভাইডেড বাই কত বলতো? 3 যোগ 1 4। তাহলে এইখান থেকে পাচ্ছি 4 আর 5 -20 ইকুয়াল 4 প্লাস 3y। এই 4টা এই পাশে গেলে হবে -24 ইকুয়াল 3y। অতএব এখান থেকে পাচ্ছি y ইকুয়াল -8। তাহলে y এর মানও আমরা কি করছি? বের করে ফেলছি। আমাদের চাইছিল কি? সি বিন্দুর স্থানাঙ্ক। অতএব সি বিন্দুটা হবে কত? 6, -8 বিন্দু। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাইলে আমাকে যদি এরকম একটা প্রশ্ন দেয় দিয়ে বলে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত বের করতে, আমরা কিন্তু এইভাবেও কনসেপ্টটাকে খাটাইতে পারি। এ এবং সি কে কি করছে? বিটা অন্তর্বিভক্ত করছে। দেন আমরা অন্তর্বিভক্তর ফর্মুলা দিয়েও কিন্তু ম্যাথটা করে ফেলতে পারি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে একটা আয়তক্ষেত্র দেওয়া থাকতে পারে, একটা রম্বস দেওয়া থাকতে পারে, বর্গ দেওয়া থাকতে পারে, সমান্তরিক দেওয়া থাকতে পারে। মোদ্দা কথা তোমাকে একটা চতুর্ভুজ দিয়ে দিবে, দিয়ে বলবে 3টা শীর্ষবিন্দু তোমার জানা, চতুর্থ শীর্ষবিন্দুটা তোমাকে বের করতে হবে। তো এই ম্যাথটা রিটেনে আসলে আমরা কোন প্রসেসে করব? এই ম্যাথটা রিটেনে আসলে আমাদের যে কাজ সেটা হচ্ছে মধ্যবিন্দু বের করতে হবে। ফার্স্টে কর্ণগুলার মধ্যবিন্দু বের করতে হবে। এই দেখো কর্ণের মধ্যবিন্দু কিভাবে বের করে এটা আমাদের জানার কথা। দেখো মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটির ক্ষেত্রে কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তো এই বিন্দুটাকে আমি বলতেছি ই বিন্দু। তাহলে বলো তো আমি কি বলতে পারবো না ই হলো এ এবং সি এর মধ্যবিন্দু? বলতে পারবো এ এবং সি এর মধ্যবিন্দু। আচ্ছা তাহলে বলতো ই এর স্থানাঙ্ক আমরা কি এভাবে লিখতে পারবো না? ই অফ এই দুইটার যোগফল মানে 8 যোগ 3 11/2 কমা এখানে আমরা পাচ্ছি -3 যোগ 2 মানে -1/2। আমরা ই এর স্থানাঙ্ক বের করে ফেলছি। এখন আমরা বিডি এর মধ্যবিন্দু তো ই, তাই না? তাহলে আমি বলবো ই হলো বিডি এর মধ্যবিন্দু। বিডি এর মধ্যবিন্দু। তাহলে বলতো এবার বি বিন্দুর স্থানাঙ্ক কি জানি? আমরা জানি না। তো এটাকে আমরা ধরে নিলাম ডি অফ আলফা কমান বিটা। তাহলে আমি বলতে পারবো না এবার যে 2 যোগ আলফা ডিভাইডেড বাই 2 এখানে, তারপর বলতে পারবো না বিটা -1 ডিভাইডেড বাই 2 বলতে পারবো। দেখো তো এই দুইটা বিন্দুই কি ই বিন্দু না? তাইলে কি আমি বলতে পারবো না যেহেতু দুইটা বিন্দু সেম বিন্দু তাইলে এই ভুজ ইকুয়াল এই ভুজ, আর সেম ভাবে এই যে এই কোটি ইকুয়াল কি এই কোটি বলতে পারবো। তাইলে আমরা লিখবো অতএব 2 যোগ আলফা ভাগ 2 ইকুয়াল 11/2। তো এই 2 কাটাকাটি, তাহলে আমরা লিখতে পারবো অতএব আলফা ইকুয়াল 11 - 2 মানে 9।
ঠিক তেমনি ভাবে আমরা বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল মাইনাস 1 বাই 2, 2 কাটাকাটি, এখানে আমরা পাচ্ছি বিটা ইকুয়াল মাইনাস 1, এই মাইনাস 1 তো ওই পাশে গেলে হবে প্লাস 1, মাইনাস 1 যোগ প্লাস 1 মানে 0। তাহলে বিটার মান পাচ্ছি কত ভাইয়া? বিটার মান পাচ্ছি 0। তাহলে আলফার মান কত? আলফার মান 9 আর বিটার মান হচ্ছে 0। আমাদের চতুর্থ শীর্ষবিন্দুটা বের হয়ে গেছে। তাইলে আমাদের যে কোনো কি দিতে পারে, চতুর্ভুজ দিতে পারে, আমরা এইভাবে বের করতে পারবো। কন্ডিশন হচ্ছে কি, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করবো দুই ক্ষেত্রে, অজানা বিন্দুটাকে ধরে নিব, দেন দুইটা মধ্যবিন্দু যেহেতু সেম বিন্দু, দুইটাকে সমান ধরে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এবং এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জন্য, অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে বলছে ঢাল, তো আমরা এখন ঢালে শিফট করছি। তো ঢালের ফর্মুলা আমাদের সবারই জানা, যখন দুইটা বিন্দু দেওয়া থাকে তখন ঢাল ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তারপর y ইকুয়াল mx রেখার mটা ঢাল নির্দেশ করে, ঠিক তেমনি ভাবে y ইকুয়াল mx প্লাস c রেখার mটাও ঢাল নির্দেশ করে। এগুলো আমরা মোটামুটি জানি। একটা কোণ যদি দেওয়া থাকে এবং সেই কোণটা হয় x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তাহলে ঢাল m ইকুয়াল tan থিটা। এগুলো আমাদের ছোটবেলার ফর্মুলা। আর লাস্টে দেখো x প্লাস by প্লাস c, অর্থাৎ একটা আদর্শ সরলরেখা দেওয়া থাকলে সেই সরলরেখার ঢালের যে সূত্র সেটা আমরা জানি, m ইকুয়াল মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। যেখানে যেহেতু এখানে x এর সহগটা a, তাহলে মাইনাস a ডিভাইডেড বাই y এর সহগ b, তাহলে মাইনাস a বাই b। আশা করি এই ফর্মুলাগুলো আমাদের জানা, তো এগুলো ইউজ করে আমরা ম্যাথ করব, পরবর্তীতে দেখতে পাবো। দেখো বলছে সমরেখা হওয়ার শর্ত। তো আমরা তো ত্রিভুজ নিয়ে কথাবার্তা বললাম, এখন দেখবো সমরেখা হওয়ার শর্তটা কি। সমরেখা হওয়ার শর্ত হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হইতে হবে 0 আর ঢালদ্বয় হবে সমান। ঢালদ্বয় সমান বলতে আমাকে এখানে তিনটা বিন্দু দেওয়া থাকবে, ধরো এ বি সি। তো আমি এই তিনটা বিন্দুর ক্ষেত্রফল বের করবো কি 0, তাইলেই বলতে পারবো সমরেখ। সমরেখ মানে একই রেখায় অবস্থান করে। আর ঢালদ্বয় সমান দ্যাট মিনস আমি ফার্স্টে কি করব, এই দুইটা বিন্দুর ঢাল বের করবো এম অফ এবি, দেন কি করব এই বিন্দু আর এই বিন্দুর ঢাল বের করবো অর্থাৎ এম অফ বিসি। যদি এই দুইটা সমান পাই তাইলে বলবো এরা কি পরস্পর সমরেখ। তো এই কনসেপ্ট ব্যবহার করে আমরা এখন ম্যাথ করব। দেখো এখানে বলা আছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু সময়ের স্থানাঙ্ক t প্লাস 1,1, 2t প্লাস 1,3 এবং হচ্ছে 2t প্লাস 2,2t এর ক্ষেত্রফল কত, আর সমরেখা হলে t সমান সমান কত। তো আমরা ফার্স্টে ক্ষেত্রফল বের করি। দেখো তো সলিউশন, আমরা কি বলতে পারবো না, ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল ইকুয়াল হাফ অফ কি ছিল, বিন্দুগুলা রিপিট করতো। লাস্ট কোন বিন্দু রিপিট করতো, প্রথম বিন্দুটা, অর্থাৎ t প্লাস 1,1, 2t প্লাস 1,3, দেন হচ্ছে 2t। আচ্ছা এখানে জায়গা ছোট হয়ে যাচ্ছে, আমরা ম্যাথটাকে হচ্ছে পরের পেজে করতে পারি, একটা হচ্ছে জায়গা নিয়ে নিই। তো ক্ষেত্রফল আমরা কি বলতে পারবো না, ক্ষেত্রফল ইকুয়াল হাফ অফ, আমাদের বিন্দুগুলা কি কি দেওয়া আছে দেখো তো, বিন্দু দেওয়া আছে t প্লাস 1,1, t প্লাস 1,1, দেন আরেকটা বিন্দু দেওয়া আছে 2t প্লাস 1,3, 2t প্লাস 1,3 এবং হচ্ছে লাস্ট বিন্দুটা দেওয়া আছে 2t প্লাস 2,2t, 2t প্লাস 2,2। আচ্ছা সরি 2t। আচ্ছা লিখলাম। এরপরের কাজটা কি ছিল, প্রথম বিন্দুটা রিপিট হইল, দ্যাট মিন্স আমি বলতে পারবো t প্লাস 1 আর 1। তাহলে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এখন দেখো ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, হাফ অফ, প্রথম কাজ এই বরাবর গুণ করা আর যোগ করা, এই বরাবর গুণ করা আর যোগ করা। তাহলে 3t প্লাস কত 3, 2 গুণ 2t গুণ 2t মানে 4t স্কয়ার, দেন হচ্ছে আমরা বলতে পারবো 1 গুণ 2t মানে হচ্ছে 2t, এখানে পাচ্ছি 2t যোগ হচ্ছে এটা পাইলাম। দেন আমাদের কাজ কি, বিয়োগ চিহ্ন দিব, দিয়ে সেম ভাবে আমরা এই বরাবর গুণ করবো আর মাঝখানে মাঝখানে যোগ করবো। তাহলে পাচ্ছি 2t যোগ 1 6t যোগ 6, 2t স্কয়ার যোগ 2t। এটা হচ্ছে কি আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এখানে মডুলাস দিতে হবে, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। তো আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে আসতেছে 4t স্কয়ার। আচ্ছা আমি লিখলাম 4t স্কয়ার, তারপর দেখো তো 3t যোগ 2t, 5t যোগ 2t 7t, দেন হচ্ছে ধ্রুবক পদ কত 3 আর 2 মানে হচ্ছে 5, বিয়োগ এখানে আমরা দেখো লিখতে পারবো না এখান থেকে যে 2t যোগ 6t, 8t যোগ 2t মানে 10t,
আর এখান থেকে পাচ্ছি যোগ 2t² যোগ এখান থেকে পাচ্ছি 6 আর 1 7। তো দেখো এইখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হাফ অফ 4t², আর এইখান থেকে আসতেছে -2t², এইখান থেকে আসতেছে 70, ওইখান থেকে আসতেছে -10, এখানে +5, ওইখান থেকে আসতেছে -7। তাহলে বলো 4t² থেকে 2t² বাদ দিলে কত হবে? 2t²। তারপর এখান থেকে পাচ্ছি -3t, এখান থেকে পাচ্ছি -2। তাহলে এটাই হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমার থেকে জানতে চাইছিল ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমার প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। এর পরের প্রশ্নটা কি ছিল ভাইয়া? পরের প্রশ্নটা ছিল সমরেখা হলে টি এর মান কত। সমরেখা হলে টি এর মান কত? তাহলে যেহেতু সমরেখা, তাহলে আমরা কি বলতে পারবো না ক্ষেত্রফল ইকুয়াল 0? তাহলে আমরা লিখলাম সমরেখা হলে ক্ষেত্রফল ইকুয়াল কি ভাইয়া? 0। তাহলে আমাদের কন্ডিশন অনুসারে আমরা কি বলতে পারবো? হাফ অফ 2t² -3t -2 ইকুয়াল কত? 0। এই 2 ওই পাশে গুণ হয়ে গেলে 0। আচ্ছা তাহলে বলো তো আমরা মডুলাসের কারণে প্লাস মাইনাস নিব। 2t² -3t -2 ইকুয়াল 0। তাহলে বলো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে টি এর দুইটা মান পেয়ে যাব, যেহেতু t² আছে। তো এই ক্যালকুলেশনটা বা উৎপাদকীয় বিশ্লেষণটা তোমরা করে নিবা। টি এর অ্যান্সার পাবো কয়টা ভাইয়া? টি এর অ্যান্সার পাবো হচ্ছে 2টা। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, তোমরা ম্যাথটা করে নিও। তো চলো পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে ক্ষেত্রফল বের করতে। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ অফ বিন্দুগুলা, অর্থাৎ -3,9 5, আচ্ছা 5, না বি বিন্দু লিখতে হবে। তাহলে বি বিন্দুটা হচ্ছে -3, -2, দেন 5, -8, দেন -3, 9। এইখান থেকে তোমরা ক্যালকুলেশন করে ক্ষেত্রফল বের করে নিবা, এবং ক্ষেত্রফলের পাশে অবশ্যই বর্গ একক লেখা লিখবে, নাইলে কিন্তু আমাদের মান কেটে দিবে। তোমরা অবশ্যই বর্গ এককটা একটু সিনসিয়ারলি লিখবে। এরপরের কাজ দেখো, বলছে বি হতে এসি এর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে। তার মানে আমাদের যেই জিনিসটা বলছে দেখো তো, বি হতে এসি এর উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে বলো এটা বি, এইখান থেকে আমাকে বলছে এসি এর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে। দ্যাট মিনস যেহেতু এসি এর উপর লম্বের দৈর্ঘ্য চাইছে, আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বিন্দুটা এইখানে সেট করছে সেটা হচ্ছে ডি বিন্দু, এবং বি হবে এই যে বি এবং সি, না সরি, এ এবং সি এর মধ্যবিন্দু। সি এর কি মধ্যবিন্দু। অর্থাৎ আমাকে যদি প্রশ্নে এরকম বলে যে একটা শীর্ষবিন্দু হতে অপর একটা বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, তাইলে মাথায় রাখতে হবে যে বিন্দুটা ছেদ করে সেটা হবে মধ্যবিন্দু। তাইলে এখানে সপ্তম অর্থাৎ ডি হবে এ আর সি এর মধ্যবিন্দু। অতএব বি বিন্দুটা হবে দেখো 5 - 3 মানে 2/2 মানে 1। এখানে আমরা পাচ্ছি 9 - 8 মানে 1/2 কত ভাইয়া? এখানে 2, তাহলে হাফ। বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, তাহলে বি বিন্দু জানি, তাহলে কি আমরা বিডি এর দৈর্ঘ্য বের করতে পারবো না? অর্থাৎ বিডি ইকুয়াল √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, অর্থাৎ 1 - +3 উপর স্কয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, অর্থাৎ হাফ +2 এর উপর স্কয়ার। তোমরা এটা ক্যালকুলেশন করলে যা অ্যান্সার পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু বাহুর দৈর্ঘ্য চাইছেন তাই পাশে একক লিখব। অ্যান্সার শেষ। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এইটাই প্রশ্ন দিলে আমরা করতে পারবো। এই প্রশ্নগুলো কিন্তু পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে চলো পরের প্রশ্ন হচ্ছে সরলরেখার সমীকরণ। প্রশ্ন তো না, অ্যাকচুয়ালি হচ্ছে টপিকস। আচ্ছা, সরলরেখার সমীকরণ আমরা জানি নরমালি এক্স অক্ষের সমীকরণ কি? কারণ এক্স অক্ষের উপর ওয়াই এর মান বা কোটির মান 0। ঠিক তেমনি ভাবে ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের উপর এক্স এর মান বা ভুজের মান 0। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে ওয়াই এর মান থাকে, তাই ওয়াই ইকুয়াল সামথিং বা বি লিখতে পারি। ঠিক তেমনি ভাবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স এর মান থাকে বা এক্স ইকুয়াল সামথিং বা এ লিখলাম, শেষ, এক্স ইকুয়াল এ। তারপর আমরা যদি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল কি এম এক্স। এবার মূল বিন্দুগামী না, কিন্তু কি করে কর্তন করে, সেই কর্তৃতাংশের সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এগুলো আমরা ছোটবেলায় দেখছি। তারপরে যদি আমাদের এক্স প্লাস ডিওয়াই প্লাস সি, এটা কি সরলরেখার আদর্শ আকার, এটাও আমরা জানি। একটা ঢাল যদি দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো আমরা জানি, 9th এও পড়ছি, ইন্টারমিডিয়েটেও পড়ছি।
m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এরপরে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তারপর আমাদেরকে বলে এই দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ বের করতে, তাহলে ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই ফর্মুলা গুলো আমাদের জানা। তো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। দেখো এখানে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ লেখা আছে। এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই দুইটাকে খণ্ডন করে এই রেখাটা। দেখো তো এইখানে এক্স অক্ষকে খণ্ডন করতেছে বা খণ্ডিত অংশটা হচ্ছে এ, ওয়াই অক্ষকে খণ্ডন করতেছে বা খণ্ডিত অংশটা হচ্ছে বি। এবং এই রেখাটার সমীকরণ কি, এক্স ভাগে যোগ ওয়াই ভাগ বি ইকুয়াল ওয়ান। অর্থাৎ এই আকৃতির একটা সমীকরণ দেখার সাথে সাথে তোমার মনে যে ফিলিংসটা রাখতে হবে সেটা হচ্ছে এটা একটা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমীকরণ। যেখানে এক্স এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। যেহেতু এটা এক্স অক্ষের খণ্ডিত অংশ, তাই এই বিন্দুটা হবে a, 0, কারণ এখানে ওয়াই এর মান 0। ঠিক তেমনি ভাবে এখানে খণ্ডিত অংশ যেহেতু বি, এই বিন্দুটা হবে 0, বি, কারণ এখানে এক্স এর মান 0। আশা করি বুঝতে পারছি। দেখো আমাকে অনেক সময় প্রশ্নে বলে যে খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কত বের করতে। তাহলে এটা যদি এ হয় ভাইয়া এবং এটা যদি বি হয়, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে অতিভুজের স্কয়ার ইকুয়াল এ স্কয়ার যোগ বি স্কয়ার, অতএব অতিভুজ ইকুয়াল রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার। ঠিক তেমনি ভাবে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই যে হাফ গুণ ভূমি গুণ হচ্ছে উচ্চতা বা ভূমি গুণ লম্ব, যে কোনো কিছু আমরা বলতে পারি। এই বেসিকটুকু আমাদের জানা থাকার কথা। তো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। লম্বা আকৃতির সমীকরণ, অর্থাৎ আমাদের যদি এরকম আকৃতির সমীকরণ আমরা দেখতে পাই এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, তাহলে এটাকে বলতে পারবো লম্বা আকৃতির সমীকরণ। এটা আমরা জানি যে এখানে পিটা কতটুকু, এই যে মূল বিন্দু হতে ওই রেখার উপর যে লম্বের দৈর্ঘ্য সেটাই হচ্ছে পি। এবং এই যে আলফাটা কত, আলফা হচ্ছে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে যে কোণটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে আলফা। আমাকে যদি এই কোণ দিয়ে দেয় তাহলে এটাকে আমরা আলফা বলতে পারবো না। আমাদের যে কাজটা করতে হবে, ধরো বললাম এই কোণটা থিটা, তাহলে আমাদের বুঝতে হবে এখানে আলফা হবে 90 মাইনাস থিটা। অর্থাৎ আমাদেরকে সবসময় আলফার মান বের করতে হবে, বা এক্স অক্ষের ধনাত্মকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই মানটা বের করে এখানে বসাইতে হবে। এই ফর্মুলাটা আমরা জানি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। সমান্তরাল রেখার সমীকরণ, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 একটা রেখা। এই রেখার যদি সমান্তরাল রেখার সমীকরণ জানতে চায় আমাদের থেকে, তাহলে আমরা বলতে পারবো এর সমান্তরাল রেখা যেহেতু, তার মানে এই এক্স এর টার্ম ওয়াই এর টার্মটা সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কি ধ্রুবক পথ। তো এইখানে ছিল সি, আমি সেটাকে ধরছি কে। তাইলে এটাই হচ্ছে এই রেখা সমান্তরাল রেখা। আবার অনেক সময় আমাদের থেকে প্রশ্ন জানতে চায় দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত। তো দেখো এই জন্য এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান একটা রেখা দেওয়া আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু একটা রেখা দেওয়া আছে। যেহেতু রেখা দুইটা সমান্তরাল তাই এক্স এর টার্ম আর ওয়াই এর টার্মটা সেম, শুধুমাত্র ধ্রুবক পদে কি ভাইয়া পার্থক্য। তো এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল ধ্রুবক দ্বয়ের অন্তর্ফল, অর্থাৎ সি ওয়ান বিয়োগ সি টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার। তাই আমরা লিখতে পারছি রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার। এটা হচ্ছে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। কখন একটা রেখা আরেকটা রেখার সমান্তরাল হয়, যখন তাদের এক্স এর সহগ গুলা সেম হয়। এই যে দেখো এখানে a1 আর এই a2 এই দুইটা কি সেম না, তাই বলছে এটা পরস্পর সমান্তরাল। ঠিক তেমনি ভাবে ওয়াই এর টার্ম গুলো সেম হয়, তার মানে b1 ইকুয়াল হবে b2। আর আরেকটা জিনিস সেম হবে যে সমান্তরাল রেখা যেহেতু তাদের ঢাল দ্বয় হবে সমান, অর্থাৎ m1 ইকুয়াল m2। আর আরেকটা কন্ডিশন আমরা জানি যে দুইটা রেখা সমান্তরাল হইলে এর এক্স এর সহগ ডিভাইডেড বাই এর এক্স এর সহগ, অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2। এই অনুপাতটা সেম হবে। তারপর নট ইকুয়াল টু c1 বাই c2, অর্থাৎ ধ্রুবক দ্বয়ের যে অনুপাত সেটা কি হবে, এদের সমান হবে না। যদি ধ্রুবক দ্বয়ের অনুপাত এদের সমান হয়ে যায় তাহলে কি নির্দেশ করে, এরা একই রেখা নির্দেশ করে। এই ছোটখাটো কনসেপ্ট গুলো আমরা জানি, তারপরে একটু রিক্যাপ করলাম। তো চলো পরের স্লাইডে কি আছে দেখি। আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল 0, বলছে এর সমান্তরাল রেখার সমীকরণ বের করতে যা 1,0 গাণিতিক। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করি। দেখো বলছে 3x প্লাস 4y প্লাস 5 এর সমান্তরাল রেখা বের করতে। তাহলে আমরা বলতে পারবো এর সমান্তরাল রেখা 3x প্লাস 4y প্লাস কে
অর্থাৎ আমাদের এক্স আর ওয়াই এর টার্মটা সেম থাকবে, শুধুমাত্র ধ্রুবক পদে পরিবর্তন। তাহলে আমরা ধ্রুবক পদে কি করছি ভাইয়া, পরিবর্তন করছি। এবং দেখো এখানে বলা আছে এটা কোন বিন্দুগামী, 1,0 গামী। তাহলে বলতে পারবো বিলংস টু 1,0। এটা একে শিখতে পারবো 3 গুণ 1 যোগ 0 যোগ কে ইকুয়াল 0। অতএব কে ইকুয়াল পাচ্ছি -3। অতএব এর সমান্তরাল রেখাটা বা এই রেখাটা হচ্ছে 3x + 4y - 3 ইকুয়াল 0। তাহলে বলো 3x + 4y + 5 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখা আমরা কত পেলাম, 3x + 4y - 3 ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছি। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করি। দুইটা সমান্তরাল রেখা দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো তোমরা অনেকেই এই জিনিসটা বুঝতে পারো না যে এই রেখার এই রেখা সমান্তরাল। দেখো তো এইখানে যদি এইটাকে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2x + 3y + 5 ইকুয়াল 0। এইখানেও কিন্তু 2x + 3y + 8 আছে। তার মানে x এর টার্মটা আর y এর টার্মটা এইটার আর এইটার কি ভাইয়া সেম, শুধুমাত্র 2 দ্বারা ভাগ করলেই হয়ে গেল। তো এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে লিখতে পারবো 2x + 3y + 5। অর্থাৎ আমাদের কাজ কি, কাজ হচ্ছে x এর সহগ আর y এর সহগকে সেম বানাই দেন হচ্ছে ফর্মুলা ইউজ করা। তাহলে আমরা বলতে পারবো অতএব ফর্মুলা b ইকুয়াল বা ডিসটেন্স ইকুয়াল ধ্রুবক দ্বয়ের অন্তর। তাহলে 8 - 5 ডিভাইডেড বাই √r x এর সহগের স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার যোগ y এর সহগ দ্যাট মিন্স 3 এর উপর স্কয়ার। তার মানে আমরা পাচ্ছি 3 ডিভাইডেড বাই 4 যোগ 9 মানে 13। তাহলে 3 ডিভাইডেড বাই √13। তো এটাই হচ্ছে আমার দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। আচ্ছা পরের স্লাইডে বলছে লম্ব রেখার সমীকরণ। আচ্ছা x + dy + c = 0 যদি একটা রেখা হয়, এর লম্ব রেখার সমীকরণ হবে, দেখো y এর সহগটা আসবে x এর জায়গায় দ্যাট মিন্স dx মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এইখানে যদি চিহ্ন থাকে প্লাস এখানে হবে মাইনাস, x এর সহগটা যাবে y এর জায়গায় ay যোগ k। অর্থাৎ আমরা কি করছি, জাস্ট x এর জায়গায় y এর সহগ, y এর জায়গায় x এর সহগ দিছি, আর চিহ্ন যেটা থাকছে তার ঠিক উল্টাটা করে দিছি, এটা ইকুয়াল 0। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল কত, -1, এটা আমরা জানি। এবং ঢাল দ্বয়ের গুণফল -1 এটা যদি তোমরা হচ্ছে ইউজ করো দেখবা এই কন্ডিশন আসতেছে, অর্থাৎ এর হচ্ছে x এর সহগ গুণ হচ্ছে দ্বিতীয়টার x এর সহগ যোগ প্রথমটার y এর সহগ যোগ দ্বিতীয়টার y এর গুণ দ্বিতীয়টার y এর সহগ ইকুয়াল কত হবে ভাইয়া, 0 হবে। তো আমাকে এখানে একটা প্রশ্ন দিয়ে বলছে লম্ব রেখার সমীকরণ বের করতে। তো চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। তাহলে বলো এটা লম্ব রেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলছে। তো এটা লম্ব রেখার সমীকরণ দ্যাট মিন্স কি হবে, এর হচ্ছে সহগ দ্বয়ের পরিবর্তন হবে, y এর সহগটা যাবে x এর জায়গায় মানে 4x ইন, তারপর এখানে যোগ না বিয়োগ হবে সেটা পরে দেখতেছি। বলো এবার x এর সহগটা যাবে y এর জায়গায় মানে 3y যোগ k ইকুয়াল 0। এবার বলো এইখানে মাঝখানে কি ছিল চিহ্ন মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এবং এটা কোন বিন্দুগামী ভাইয়া, এটা হচ্ছে 1,1 গামী। তাহলে বিলংস টু 1,1। 4 গুণ 1 মানে 4 যোগ 3 গুণ 1 মানে 3 প্লাস k ইকুয়াল কত ভাইয়া 0। এইখান থেকে আমরা বলতে পারতেছি k ইকুয়াল -7। k এর মান আমাদের কি হয়ে গেছে ভাইয়া, বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। এবার বলো এই k এর মান যদি আমি এখানে বসাই দিই তাহলে পাচ্ছি 4x + 3y - 7 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার এই রেখার লম্ব রেখার সমীকরণ এবং এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমাদের যদি একটা রেখা দেয় সেই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলে, তাহলে আমাদের শুধুমাত্র একটা বিন্দুর দরকার, ওই বিন্দু দিয়ে পাস করা দিলে আমরা বের করতে পারবো। তো আমরা এই যে ছোটখাটো কনসেপ্ট গুলো দেখতেছি তখন থেকে, এগুলার মূলত মেন কারণ হচ্ছে এগুলা কতে আসে এবং এই কনসেপ্ট গুলো আমাদের খ এবং গ এর জন্য খুব বেশি কাজে লাগে। এবং খ এবং গতে আমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলাই এগুলার ব্যাপক ব্যবহার আছে। তো আমরা সামনে সেগুলা দেখবো। দেখো পরের স্লাইডে আছে লম্ব দূরত্ব, অর্থাৎ একটা রেখা আছে একটা নির্দিষ্ট বিন্দু হতে সেই রেখার যে দূরত্ব সেটা আমাকে বের করতে বলে। অর্থাৎ এই যে এই রেখাটা হচ্ছে লম্ব ভাবে সেট করছে এই বিন্দুকে, আমাকে বলছে এই লম্ব দূরত্বটা বের করতে, অর্থাৎ ডি বের করতে। তাহলে লম্ব দূরত্ব বের করার যেই নিয়ম সেটা হচ্ছে ডি ইকুয়াল, আমার কি করতে হবে, এই বিন্দুটা রেখার উপর বসাই দিতে হবে, অর্থাৎ এ x1। ঠিক তেমনি ভাবে এই বিন্দুটা যদি বসাই দিই y এর জায়গায় dy1 যোগ কি হবে c, অর্থাৎ x এর জায়গায় x1 y এর জায়গায় y1 বসাই দিলাম।
ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ারের রুট। এখানে বলা আছে 2,3 থেকে 3x মাইনাস 2y ইকুয়াল 7 রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এই কনসেপ্টটা ব্যবহার করে লম্ব দূরত্ব বের করতে বলছে। তো আমরা লম্ব দূরত্বটা বের করি, বলো। দিয়ে মান বের করতেছি, আমাদের কাজ কি, বিন্দুটা কোথায় বসাবো, এইখানে 3 গুণ 2 মাইনাস 2 গুণ y এর মান 3 যোগ কত, যোগ হচ্ছে c। তো এখানে c এর মান কত বলতো, -7 না, এটা এই পাশে আসলে তাহলে আমরা লিখতে পারবো -7 ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার যোগ y এর সহগের উপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 3 দুগুণে 6 বিয়োগ 6, তাইলে এটা আর এটা কাটাকাটি আসতেছে -7 ডিভাইডেড বাই √13, বা এটা ক্যালকুলেশন করলে আসতেছে 7/√13। এটাই হচ্ছে কি আমার লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ক নাম্বারে আসতে পারে এবং খ এবং গ সেম এই ম্যাথটাই আসতে পারে। অর্থাৎ আমাদেরকে এরকম একটা সমীকরণ একটা বিন্দু দিয়ে বলবে লম্ব দূরত্ব বের করো এবং লম্বের পাদবিন্দু বের করো। তো আমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে লম্বের পাদবিন্দু। তো আমরা দেখো লম্বের পাদবিন্দু এখন কিভাবে বের করবো সেটা দেখবো। তো লম্বের পাদবিন্দু বের করার ক্ষেত্রে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া থাকবে এবং একটা বিন্দু দেওয়া থাকবে, অর্থাৎ আমরা ওই বিন্দু থেকে কি করলাম, রেখার লম্ব দূরত্ব বের করলাম। তো আমরা এখানে যদি একটা বিন্দু এবং একটা সরলরেখা দেওয়া থাকে, কিভাবে লম্বের পাদবিন্দু বের করব, দেখো আমাকে যে সরলরেখাটা দেওয়া থাকবে সেই সরলরেখার একটা লম্ব রেখার সমীকরণ আমরা বের করবো। তো এখানে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x - 2y - 7 = 0। তো এইটারই ঠিক লম্ব রেখা হবে 2x + 3y + k, অর্থাৎ x এর সহগটা y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, এবং মাঝখানের চিহ্নটা কি হয়ে যাবে ভাইয়া, পরিবর্তন হবে, অর্থাৎ এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এখন দেখো আমার একটা বিন্দু দেওয়া আছে 2,3 বিন্দু। এই 2,3 বিন্দুর কাজ কি দেখো তো, এটা কি এই সমীকরণকে সিদ্ধ করে না, অবশ্যই করে। তাইলে আমরা বলতে পারবো এখানে যে 2x + 3y + k = 0, যেখানে এই সমীকরণটা কোন বিন্দুগামী, 2,3 বিন্দুগামী। এটা যদি আমি বসাই দিই 2 দুগুণে 4 3 3 9 যোগ k = 0, অতএব এখান থেকে পাচ্ছি k = -13। k এর মান কত পাইছি ভাইয়া, -13। তাহলে এটা যদি আমি ওই সমীকরণে বসাই দিই, আমার সমীকরণটা দাঁড়াচ্ছে 2x + 3y - 13 = 0। এখন বলো তো এই সমীকরণ এবং এই সমীকরণের ছেদবিন্দু যেটা, সেটাই কি আমার লম্বের পাদবিন্দু বা এই বিন্দু না, অবশ্যই তাই। তাহলে এটাকে দাও 2 নম্বর এবং এই সমীকরণটা দেওয়া আছে 1 নম্বর। আচ্ছা এটা 3 নম্বর দাও। তাহলে 1 আর 3 এর ছেদবিন্দুটাই কি, 1 এবং 3 এর ছেদবিন্দুটাই হচ্ছে লম্বের পাদবিন্দু। তো তোমরা কাজ করবা কি, 1 ও 3 সমাধান করবা, সমাধান করলে যে বিন্দুটা পাবা সেটাই হচ্ছে লম্বের পাদবিন্দু। আশা করি বুঝতে পারছো। তো আমি সমাধান করে দিলাম না, তোমরা সমাধান করে নিও। চলো তাহলে চলো আমরা হচ্ছে পরের পেজে যাই, কি আছে। এইবার আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যে মধ্যবর্তী কোণ। অর্থাৎ সরলরেখায় কি করে, দুইটা সমীকরণ দেওয়া থাকে, দিয়ে বলে তাদের মধ্যবর্তী কোণ কত। তো এই ক্ষেত্রে যে ফর্মুলা সেটা হচ্ছে tan θ = +-m1, অর্থাৎ প্রথমটার ঢাল মাইনাস দ্বিতীয়টার ঢাল ডিভাইডেড বাই 1 + m1 × m2, অর্থাৎ 1 প্লাস প্রথমটার ঢাল গুণ দ্বিতীয়টার ঢাল। এখানে আমাকে একটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা সরলরেখা -1 2 বিন্দুগামী এবং 3x - y + 7 = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখা দুইটার সমীকরণ কত বের করতে বলছে। আচ্ছা দুইটা রেখা কোন বিন্দুগামী ভাইয়া, -1, 2 বিন্দুগামী, ভালো কথা। এবং যে রেখাটা 3x - y + 7 এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে থিটার মান কত, এখানে থিটার মান 45 ডিগ্রি। তাহলে আমরা কি কন্ডিশনে লিখতে পারবো না, tan 45 ডিগ্রি ইকুয়াল প্লাস মাইনাস, দেখো তো এখানে আমার রেখা লাগবে কয়টা, রেখা লাগবে হচ্ছে দুইটা। তাহলে এই যে এটা হচ্ছে একটা রেখা দেওয়া আছে, এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল কত, এখান থেকে কি বলতে পারবো না আমি, m1 এর ঢাল মাইনাস x এর সহগ অর্থাৎ 3 ডিভাইডেড বাই y এর সহগ -1, কাটাকাটি করলে আসতেছে m1 এর মান 3। তাহলে আমি বলতে পারবো m1 3 মাইনাস যে নতুন রেখাটা বের হবে সেটার ঢাল আমি ধরলাম m, তাহলে m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2, অর্থাৎ এটা আসতেছে। আচ্ছা এখন আমি এটা মুছে দিলাম, বলো
tan 45 ডিগ্রির মান কত ভাইয়া 1, এখানে আসতেছে প্লাস মাইনাস 3 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস 3a। তো আমি একবার কি করব প্লাস নিব, দেন হিসাব করব, তাহলে বলো পাচ্ছি 1 প্লাস 3m ইকুয়াল 3 মাইনাস m, তাহলে এখান থেকে আসতেছে 4m ইকুয়াল 2, তাহলে আমি পাচ্ছি m ইকুয়াল হাফ। তাহলে এটা হচ্ছে আমার m এর একটা মান। এবার যদি আমি মাইনাস নেই, মাইনাস নিলে কি পাবো ভাইয়া m এর আরেকটা মান পাবো। তো আমি আরেকটা পেজ অ্যাড করলাম, দেখো আমি তাহলে বলতে পারবো মাইনাস নিলে 1 প্লাস 3m ইকুয়াল মাইনাস, এখানে কত আছে দেখো, এখানে আছে 3 মাইনাস m, 3 মাইনাস m, তাহলে মাইনাস নিচে এবার হচ্ছে এগুলো সব এই পাশে পার করে দিই, 1 প্লাস 3m, তাহলে এটা আসবে প্লাস 3, এখানে আসবে মাইনাস m ইকুয়াল 0, তাহলে 2m ইকুয়াল মাইনাস 4, তাহলে m ইকুয়াল পাচ্ছি আমি মাইনাস 2। অর্থাৎ একটা রেখার ঢাল পাইলাম 1 এবং আরেকটা রেখার ঢাল পাইলাম কি একটা রেখার ঢাল পেলাম হাফ এবং আরেকটা রেখার ঢাল পাচ্ছি মাইনাস 4। এবার বলো তো আমরা একটা বিন্দু দেওয়া থাকলে কি সমীকরণ বের করতে পারবো না? এই যে -1, 2 বিন্দু গামী, তাহলে -1, 2 গামী এবং এবং হাফ ঢাল বিশিষ্ট সমীকরণ একটা বের করব। তাহলে কি কন্ডিশন বা হচ্ছে সমীকরণটা কি, x মাইনাস মাইনাসে প্লাস 1 y মাইনাস y1 বা y মাইনাস, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি x প্লাস 1 ইকুয়াল 2y মাইনাস 4, সবগুলোকে এক পাশে নিয়ে আসলে x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0। এটা হচ্ছে একটা সমীকরণ। আমরা কি করলাম এখানে ঢাল কোনটা ব্যবহার করছি, হাফ ব্যবহার করছি। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ঢাল ব্যবহার করব কোনটা, মাইনাস, তাহলে -2 যদি ব্যবহার করি আমরা লিখতে পারবো -2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল y মাইনাস 2, তাহলে এখান থেকে -2x -2 মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0, তাহলে -2x মাইনাস y ইকুয়াল 0, তাহলে এখান থেকে লেখা যায় 2x প্লাস y ইকুয়াল 0। এটা হচ্ছে আরেকটা সমীকরণ। আমরা কয়টা সমীকরণ পাইছি, দুইটা সমীকরণ পাইছি, যেটা আমাকে প্রশ্নে বলে দিছিল যে দুইটা সরলরেখা এত এত বিন্দুগামী। তো আমি এত বিন্দুগামী কি করলাম, দুইটা সরলরেখা বের করলাম। তার আগে আমি কি করছি, ঢাল বের করছি এবং ঢাল পাইছি কয়টা, দুইটা। এই যে m এর মান একটা হাফ আর একটা m এর মান হচ্ছে -2। তাহলে এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে সলভ করবা, বোর্ড পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবেই, মধ্যবর্তী কোণ। তাহলে দেখো পরের যে প্রশ্ন সেটা হচ্ছে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। এই কনসেপ্টটা আমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে লাস্টের যে দুইটা টপিক আছে এখান থেকে প্রশ্ন হবেই, 10টা বোর্ড থাকলে 8টা বোর্ডে প্রশ্ন হবেই, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের আমাকে সমদ্বিখণ্ডক বের করতে বলবে। তাহলে সমদ্বিখণ্ডক বের করার যে শব্দ বা যেটা ইকুয়েশন সেটা হচ্ছে, আমি প্রথমে উপরে প্রথম ইকুয়েশনটা লিখে ফেলবো, ডিভাইডেড বাই প্রথম ইকুয়েশনের x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় ইকুয়েশন লিখে ফেলবো, ডিভাইডেড বাই দ্বিতীয় ইকুয়েশনের x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। এবং এখানে আমাদের মাথায় রাখতে হবে a1 a2 অর্থাৎ দুইটার x এর সহগগুলোর গুণ করব যোগ দুইটার y এর সহগগুলা গুণ করব। এই মানটা যদি 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয় তাইলে আমরা প্লাস নিলে পাবো স্থূলকোণ আর মাইনাস নিলে পাবো কি, সূক্ষ্মকোণ। পজিটিভ হলে প্লাস নিলে পাবো স্থূলকোণ, মাইনাস নিলে পাবো কি ভাইয়া, সূক্ষ্মকোণ। আর যদি নেগেটিভ হইতো তাইলে কি করতাম, প্লাস নিলে পাইতাম সূক্ষ্মকোণ, প্লাস আর মাইনাস নিলে পাইতাম হচ্ছে স্থূলকোণ। তো আমরা একটা মনে রাখবো, দুইটা যদি মনে রাখতে যায় আমাদের জন্য প্যাচ হয়ে যাবে। আমরা মনে রাখবো পজিটিভ হইলে প্লাস নিলে স্থূলকোণ, শুধুমাত্র একটা লাইন মনে রাখবো, যখন এই জিনিসটার মান পজিটিভ তখন যদি আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি এখানে তাহলে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। দেখো এবার প্রশ্নে কি বলতেছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে এবি ও এসি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো এবি ও এসি, তাহলে আমি দেখো তো এখান থেকে এবি রেখার সমীকরণ বের করতে পারবো না, পারবো, বলতে পারবো এক্স মাইনাস x1, তাইলে হচ্ছে এখানে x1 এর মান হচ্ছে -2, আচ্ছা x মাইনাস x1 অর্থাৎ -2 x2 মাইনাস x1, y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1।
এবার আমরা যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি মাইনাস এক্স প্লাস টু মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর। সবগুলোকে এক পাশে নিয়ে আসলে পাবো মাইনাস এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। তো মাইনাস দ্বারা গুণ করলে পাচ্ছি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। তাহলে এটা কি পাইলাম আমরা ভাইয়া? এটা একটা ইকুয়েশন পাইলাম। কার ইকুয়েশন? এটা হচ্ছে এবি এর ইকুয়েশন। এবার আমরা কি করব? আমরা হচ্ছে এসি এর ইকুয়েশন বের করব, যেহেতু এখানে বলছে এবি ও এসি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এসি এর ইকুয়েশন বের করলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ হচ্ছে মাইনাস টু, তারপর মাইনাস হচ্ছে টু মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান, এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে বলা যাবে সর্বসাকুল্যে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর। তাহলে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলে পাচ্ছি মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো। তো এটাকে যদি একটু দেখো আমরা ভালোভাবে লিখি, পাবো মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, বা সর্বসাকল্যে রেখাটা আসতেছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। তাইলে আমরা হচ্ছে রেখাটা কি পেলাম? থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। আর আরেকটা পাইছি কি? এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। তাহলে এই দুইটা সমীকরণ পাইছি। এবার বলছে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ যদি আমাকে দেওয়া থাকে, আমি কি সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো সমীকরণ কি কি? একটা হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। আর একটা বলা আছে এখানে কত? থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু, থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। অর্থাৎ এইখানে কি করলো? এই ম্যাথটাতে আমাকে জাস্ট একটু খাটাই নিল। জাস্ট দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা কি করতে পারতাম? এই ফর্মুলা ইউজ করে করে ফেলতে পারতাম। এইখানে দুইটা সমীকরণ আমাকে দিয়ে দেয় নাই, একটু খাটাই নিছে। তো কি হয়েছে? আমরা কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি না? অবশ্যই জানি। তো সেটা দিয়ে দুইটা সমীকরণ বের করে নিলাম। এবার আমাদের যে কন্ডিশন সেটা আমরা অ্যাপ্লাই করলে হয়ে গেল। তাহলে বলো এই দুইটার সমীকরণ, খণ্ডিত অংশের সমীকরণ হবে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার প্লাস মাইনাস, আমি যদি এখান থেকে লিখি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই থ্রির উপর স্কোয়ার যোগ হচ্ছে ফোর এর উপর স্কোয়ার। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমার হচ্ছে অ্যান্সার পেয়ে যাব। তাহলে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা কি? সেটা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিত অংশের সমীকরণ না, সরি, এই যে এখানে দেখো বলছে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয়ের কয়টা সমীকরণ পাবো ভাইয়া? দুইটা। এইখান থেকে পাবো দুইটা, এখান থেকে পাবো দুইটা। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার। তোমরা এখানে ক্যালকুলেশন করে নিও। দেন দেখো আমার এইখানে এ ওয়ান এ টু যোগ বি ওয়ান বি টু এর মান কত? এ ওয়ান মানে ওয়ান গুণ ওয়ান, সরি ওয়ান গুণ থ্রি যোগ এখানে পাচ্ছি আমরা হচ্ছে মাইনাস ফোর গুণ মাইনাস ফোর। তাইলে এখান থেকে আসতেছে থ্রি যোগ ষোলো, মানে এই মানটা হচ্ছে 19। বলতো 19 কি গ্রেটার দেন জিরো না? অবশ্যই জিরো। তাহলে এ ওয়ান এ টু যোগ বি ওয়ান বি টু এর মান গ্রেটার দেন জিরো হইলে কি হইতো? এখানে যদি এটা গ্রেটার দেন জিরো হইতো আমরা প্লাস নিলে পাবো স্থূলকোণ এবং মাইনাস নিলে পাবো সূক্ষ্মকোণ। তাহলে এবার আমরা কি করব? প্লাস নিব। বলবো যেহেতু এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু গ্রেটার দেন জিরো, তাই প্লাস নিলে কি? প্লাস নিলে স্থূলকোণ, এই কথাটা লিখবো। দেন আমরা লিখবো হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আমরা জাস্ট কি করবো? এখানে প্লাস চিহ্ন ব্যবহার করবো। অর্থাৎ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই রুট ফাইভ ইকুয়াল প্লাস নিছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই রুট ওভার 25। এটা আমার হচ্ছে স্থূলকোণের কি ভাইয়া? সমদ্বিখণ্ডকের সমীকরণ। এবার আমরা যদি এখানে জাস্ট কি করি? মাইনাস চিহ্ন নিই, তখন সেটা হয়ে যাবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ আমাকে প্রশ্নে শুধুমাত্র সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণে জানতে চাইতে পারে, অথবা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অথবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, যেটা চাবে আমরা সেটা বের করে ফেলবো। এবং
এই প্রশ্নটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি এখানে স্টার দিয়ে রাখছি, অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা মাস্ট বি এগুলা প্র্যাকটিস করে যাবা। তো এই লাস্ট শর্ট লেকচারে আমরা আজকে দেখো এই ম্যাথটার মাধ্যমে আজকের লেকচার শেষ করে ফেললাম, এবং এই পুরা লেকচারে আমি যা যা করাইছি তোমরা সব কিছু এ টু জেড করবা। কারণ এমন ভাবে করানো হয়েছে যে এগুলা পড়ে গেলে তুমি যদি পরীক্ষার আগের রাতেও পড়ে যাও, তাইলে এইখান থেকে ভালো একটা ফিডব্যাক দিয়ে আসতে পারবা এবং এই অধ্যায় সিকিউ কমপ্লিট করে আসতে পারবা। তো তোমাদের জন্য মাস্ট যেই টপিক গুলা পড়তে হবে খ এবং গ এর জন্য, সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক এবং হচ্ছে তোমাদের মধ্যবর্তী কোণ। আর আছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। এই টাইপের যে প্রশ্নগুলো আছে আমি স্টার দিয়ে দিলাম, এগুলো তোমরা খুব ভালোভাবে করে নিবা। তো দেখা হবে পরবর্তী লাস্ট শর্ট কোন লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।